নবীন যা বলছে একদম ঠিক কথাই বলছে, কিন্তু ৫ লাখ টাকাও কোনো মুখের কথা নয়। দেখা যাক এখন আদ্রিতা কি সিদ্ধান্ত নেয়। সেন পরিবারের তরফ থেকে আদ্রিতাকেই এখন ফাইনাল কল নিতে হবে। আদ্রিতা যদি এই মুহূর্তে না বলে দেয় তাহলে আমাদের সেন পরিবারের আর কোনো মান সম্মান থাকবে না। আমরা কাউকে মুখ দেখানোর অবস্থায় থাকবো না। সেন পরিবারের লোকজন এখন আদ্রিতার দিকে তাকিয়ে নিচু গলায় বলাবলি করতে শুরু করেছিল। তবে নবীন সেন খুব একটা খুশি নন। লজিক্যালি যদি দেখতে হয় তাহলে এই ধরনের অনুষ্ঠানে নবীনেরই উচিত সেন পরিবারকে রিপ্রেজেন্ট করা, কিন্তু যেহেতু আদ্রিতার কাছে বেশি শেয়ার, তাই এখন সমস্ত সিদ্ধান্ত তার কথার উপরেই নির্ভর করছিল। নবীন সেনও কাঁচা খেলোয়াড় নয়, এইসব ব্যাপারে তার মাথাও খুব ভালোই চলে। তিনি ইচ্ছে করে সমস্ত সিদ্ধান্ত আদ্রিতার উপর এই জন্য ছেড়ে দিয়েছিলেন যাতে যদি কোনোভাবে ওরা হেরে যায় তাহলে আদ্রিতাই সকলের সামনে ছোট হবে, তারপর ওকে অযোগ্য প্রমাণ করে ওর হাত থেকে সমস্ত দায়িত্ব কেড়ে নেবেন নবীন সেন। অল রাইট, সেন ফ্যামিলি উইল পার্টিসিপেট ইন দিস কম্পিটিশন, দাঁতে দাঁত চেপে আদ্রিতা বলল। বলেই আদ্রিতা সেখান থেকে চলে গেল, কারণ যদি সেন পরিবার আজকে হেরে যায় তাহলে সে সত্যিই আর কাউকে মুখ দেখানোর অবস্থাতে থাকবে না। বাহ, আদ্রিতা দেখছি সত্যিই খুব সাহসী। অমিয় একটা গর্বিত হাসি হাসল। যখন প্রতিযোগিতা শুরু হলো তখন অধিরাজ ভৌমিকের সমস্ত নিয়ম ভেস্তে গেল। আবার নতুন করে বানানো হলো নিয়ম। প্রত্যেক পরিবার থেকে মাত্র 2 জন করে অংশগ্রহণ করতে পারবে এই প্রতিযোগিতায়। সেন পরিবার থেকে নীল আর আদ্রিতা, মিত্র পরিবার থেকে শালিনী আর ওর ভাই সৌরভ, ভৌমিক পরিবার থেকে অমিয় আর অবন্তিকা, আর আরো 2টো পরিবার থেকে 4 জন অংশগ্রহণ করল। আমি তোমাদের মতো এত প্রতিভাবান তো নই, কিন্তু এই খেলার জাজ তো হতেই পারি। এই কথা বলে অধিরাজ ভৌমিক নিজের ঘড়িটা একবার দেখে নিয়ে বললেন, এখন সকাল 9টা বাজে, তোমাদের সবার কাছে 3 ঘন্টা সময় আছে। যে দল বেশি জিনিস নিয়ে ফিরে আসবে সেই দলই জিতবে। এখন জিনিস বলতে যা কিছু হতে পারে। তাহলে চলো খেলা শুরু করা যাক। অধিরাজ ভৌমিকের ঘোষণা শেষ হওয়ার পর যখন আদ্রিতা দেখল যে সবাই নিজের নিজের কাজে লেগে পড়েছে, তখন আদ্রিতা নীলকে তার শার্ট টেনে ধরে বলল, চলো আমরা ওই টিলার দিকে যাই। সবার আগে তুমি ভয় পাওয়া বন্ধ করো। শান্তভাবে নীল বলল, ভয় কেন পাবো না বলতে পারো? 5 লাখ টাকার মামলা, যদি আমরা হেরে যাই তাহলে? ঢোক গিলে আদ্রিতা বলল, আমরা হারব না। নীল জঙ্গলের দিকে তাকিয়ে বলল, এখানকার ইকোলজিক্যাল এনভায়রনমেন্ট খুবই ভালো। আমরা জানি না যে উপরে পাহাড়ে আর আগে জঙ্গলের ভেতর কি কি জন্তু জানোয়ার আছে, তাই যারা আগে এগোচ্ছে ওদেরকে যেতে দাও, বুঝলে বউ? নীল একদম ঠিক কথা বলেছে, আমরা সবার শেষে যাব। শালিনী নিজের ভাই সৌরভের হাত ধরে বলল। ওরা নীলের দলে জোট বেঁধেছিল, কারণ আসল প্রতিযোগিতা মিত্র পরিবারের না, বরং সেন পরিবার আর ভৌমিক পরিবারের মধ্যে হচ্ছিল। আর নীল আর আদ্রিতার আজ নিজের লোকেদের খুবই প্রয়োজন ছিল। অবন্তিকা নীলের সাথেই থাকতে চাইছিল, কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না। কিন্তু সে মনে মনে চাইছিল যে যদি কোনো সুযোগ পায় তাহলে সে অবশ্যই নীলকে সাহায্য করবে। তবে শালিনীর হাবভাব দেখে আদ্রিতার খুবই অদ্ভুত লাগছিল, কিন্তু এখন দরকারের সময়, তাই সে আর কথা বাড়ালো না। এদিকে ঘটে গেল আর এক কাণ্ড। অমিয় পাহাড়ে চড়ার আগেই কাউকে একটা মেসেজ করলো, তারপর ওরা অন্য পাহাড়ি রাস্তা ধরল। সবার শেষে যখন নীল আর তার লোকজন চারিদিক থেকে জঙ্গলে ঘেরা অযোধ্যা পাহাড়ের উপর পৌঁছলো, তখন তারা দেখল যে ভৌমিক পরিবার এবং বাকি লোকজন গাছ থেকে বেশ কিছু ফল পেড়ে ফেলেছে। নীল লক্ষ্য করল এরা এতক্ষণে বেশ ভালোই জিনিসপত্র জোগাড় করে ফেলেছে। এভাবেই 1 ঘন্টা কেটে গেল, আর এখনো পর্যন্ত আদ্রিতা আর তার দল কেবলমাত্র একটা বন মুরগি জোগাড় করতে পেরেছিল, যেটা বাস্কেটে নিয়েই ঘুরছিল আদ্রিতা। এমন সময় নিস্তব্ধ জঙ্গলের ভেতর থেকে একটা আকাশ কাঁপানো গর্জন শোনা গেল। সেই গর্জন শুনে তো সবার ভেতর কেঁপে উঠল। এটা কোনো ঝোপের পিছন থেকে আসছিল। এদিক ওদিক তাকিয়েও বুঝতে পারলো না ঠিক কোথা থেকে আসছে এই আওয়াজ। শুনলে? তুমি শুনলে? শালিনীর চেহারা ভয়ে সাদা হয়ে গেল। এটা কেমন আওয়াজ? অবন্তিকাও অবাক হয়ে গিয়েছিল। এটা কি বাঘের গর্জন? এদিক ওদিক তাকিয়ে পুরো জঙ্গলটাকে দেখার চেষ্টা করতে লাগলো নীল। তখনই ঝোপের আড়াল থেকে এক বিশাল বাঘ বেরিয়ে এলো, আর তাদের সামনে এসেই জোরে গর্জন করে উঠল। বাদামি লোমের উপর কালো ডোরা কাটা দাগ, চকচক করছে পুরো শরীর, যাকে বলে ভয়ঙ্কর সুন্দর। পুরুলিয়ার জঙ্গলে বাঘ? নীল খানিক অবাক হয়ে গেল।
কিন্তু এখন এসব ভাবার সময় নেই। পালাও, বাঘ! এই বলে তাড়াতাড়ি আদ্রিতা আর শালিনীর হাত ধরে পালাতে শুরু করলো নীল। এখানে বাঘ কোথা থেকে এলো? আদ্রিতার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছিল। দৌড়তে দৌড়তেই জিজ্ঞেস করলো আদ্রিতা, এসব পরে হবে, এখন পালাও। নীল বুঝতে পারছিল না যে এখন কি করবে সে। ভয়ের চোটে সবাই যখন দৌড়ে পালাচ্ছিল, তখন অমিয় দৌড়ে এসে হাতে বড় একটা ছোরা নিয়ে প্রচন্ড সাহস দেখিয়ে বাঘের মুখোমুখি হলো। ভগবান জানে তার মধ্যে এত সাহস কোথা থেকে এসেছিল, কিন্তু সে জোরে চিৎকার করে বলে উঠল, তুই এই জঙ্গলের রাজা আর আমি পৃথিবীর রাজা, আয় দেখি তোর কত দম। অমিয়, কি করছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? চলে এসো বলছি, পালাও তুমি। অমিয়র এই রূপ দেখে অবন্তিকা হতবাক হয়ে গিয়েছিল। প্রাণপণে ডাকতে শুরু করলো ওকে। যখন সব লোক নিজের প্রাণ বাঁচানোর জন্য বাঘের সামনে থেকে দূরে পালাচ্ছিল, তখন অমিয় বাঘের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছিল। বাঘ তার দিকে তাকিয়ে গজরাতে লাগলো। তারপর আবার আকাশ ফাটানো গর্জন করে অমিয়র দিকে এগিয়ে এলো। ওফ গড, এই অমিয়র হঠাৎ হলোটা কি? ও এরকম পাগলের মতো কাজকর্ম করছে কেন? আদ্রিতা কাঁদো কাঁদো গলায় বলল, কে জানে, নিশ্চয়ই সকালবেলা উল্টো পাল্টা কিছু খেয়ে এসেছে আর সবার পেছনে লেগে বেড়াচ্ছে। প্রথমে আমার পেছনে লাগলো, আর এখন এই বাঘের। আমার পেছনে লাগুক কোনো ব্যাপার না, কিন্তু বাঘের পেছনে লাগলে তো বাঘ ওকে ছেড়ে দেবে না, বরং ছিঁড়ে দুটুকরো করে ফেলবে। আসলে গাধা পিটিয়ে কি আর ঘোড়া করা যায়? নীল এসব মুখে বলল না, মনে মনে ভাবল। অবন্তিকা অমিয়র কাছাকাছিই ছিল, ওকে আটকানোর চেষ্টাই করছিল, কিন্তু অমিয় ওর কোনো কথাই শুনছিল না। অমিয় নিজের হাত হাওয়ায় উঠিয়ে বাঘের দিকে এগিয়ে গেল। বাঘ তার উপরে লাফিয়ে পড়ার আগেই অমিয় কোনো রকমে একটা মশাল জ্বালিয়ে নিয়ে বাঘটাকে ভয় দেখালো, আর তাতেই বাঘ ভয় পেয়ে পিছিয়ে যেতে থাকলো। তারপর জঙ্গলের ভেতরে পালিয়ে গেল সেই বাঘ। এই দৃশ্য দেখে সবাই বিস্ময়ে তাকিয়ে থাকে। অমিয়র ভেতরে হঠাৎ এত সাহস এলো কোথা থেকে? এসব কি সত্যি, নাকি কোনো ষড়যন্ত্র? তাহলে কি ভৌমিক পরিবার জিতে যাবে? আদ্রিতা যদি হেরে যায়, তাহলে নবীন কি ওর থেকে সবকিছু কেড়ে নেবেন? নীল কি আদ্রিতার সম্মান বাঁচাতে পারবে? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।